ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গিয়েছেন। সাথে মারা গিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। এখন এই প্রশ্নটি সবার মনে জোরালো হয়ে উঠছে যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এটি কি প্রতিকূল আবহাওয়া বা প্রাকৃতিক কারণে, নাকি এটি কোনো ইসরায়েলের মোসাদ কর্তৃক কোনো সামরিক বা কোনো ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড? এখন এই প্রশ্নের তো ক্লিয়ার উত্তর এখনই জানা সম্ভব নয়। এখন এই ঘটনাগুলো আমরা মূলত বিশ্লেষণ করে দেখব যে আসলে কি ঘটতে পারে, আর তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইরানে এখন কি ঘটতে চলেছে বা ইরানের রাজনীতিতে কি ঘটবে, আর ইব্রাহিম রাইসি কে ছিলেন, তিনি মূলত ইরানে কী পরিবর্তনগুলো নিয়ে এসেছেন। তো এই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমত, যে ঘটনায় মূলত ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন সেটির দিকে যদি তাকানো যায়, গত 19 এপ্রিল মূলত সকালবেলা ইব্রাহিম রাইসি মূলত গিয়েছেন আজারবাইজানের যে সীমান্তে, সেখানে আজারবাইজান ইরানের পাশে একটি দেশ, আর যেটি শিয়া সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম দেশ, কিন্তু জাতিতে তুর্কি। কিন্তু আজারবাইজানের এখানে গিয়ে তিনি মূলত যেটি করলেন, এখানে একটি নদীর উপরে, এবং সেটা বিখ্যাত নদী অরাস নদীর উপরে একটি ড্যাম তৈরি করেছেন ইরান এবং আজারবাইজানের যৌথ উদ্যোগে। আর এটির মাধ্যমে মূলত ইরান এবং আজারবাইজানের মাঝখানে যে দীর্ঘদিন ধরে একটি অস্বস্তিকর বা সম্পর্কগুলো কিছুটা খারাপ ছিল, সেটা মূলত ভালো হতে থাকে। আর এটি একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর মূলত হলো আজারবাইজান একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলিম দেশগুলোর মধ্যে যে কয়েকটি রাষ্ট্র মূলত ইসরায়েলের সবচেয়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার মধ্যে আজারবাইজান অন্যতম। এমনকি আজারবাইজান সেই রাষ্ট্র যেটি মূলত ইসরায়েলের কাছে তেল রপ্তানি করে, এবং ইসরায়েল আজারবাইজানকে আর্মেনিয়া যুদ্ধের সময় তাদের বিখ্যাত টিবি হেরন ড্রোন, যে ড্রোনটি মূলত আজারবাইজানকে দিয়েছিল, এবং এই যুদ্ধে আর্মেনিয়ার বদলে আজারবাইজানকে সহযোগিতা করেছিল ইসরায়েল। এই জন্য আজারবাইজানের সাথে ইসরায়েলের এত মাখামাখি সম্পর্ক ইরান শুরু থেকেই কোনো মতেই ভালোভাবে নিত না, এবং ব্যাপক পরিমাণে আজারবাইজানকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করত। কিন্তু আজারবাইজানের সাথে সম্প্রতি এই প্রজেক্টের মাধ্যমে ইরানের সাথে আজারবাইজান সম্পর্ক ভালো হতে শুরু করে, আর যেটি মূলত ইসরায়েল মোটেই সেটা চায়নি। তো যাই হোক, ওইখান থেকে ফেরার পথেই মূলত যে 3টি হেলিকপ্টার ছিল, তাদের মধ্য থেকে 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছে যায়। কিন্তু ব্যতিক্রম দেখা যায় যে হেলিকপ্টারটিতে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেটিই মূলত বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু তাদের নিরাপত্তা রক্ষায় যে 2টি হেলিকপ্টার, তারা নিরাপদে মূলত ল্যান্ড করে। তো এইখান থেকেই প্রশ্ন হওয়া শুরু করে যে এটাতে মূলত এখানে মোসাদ বা ইসরায়েলের কোনো হাত আছে কিনা। যদিও এই হেলিকপ্টারটা অনেক পুরাতন, প্রায় 50 বছর পুরাতন, এবং প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে এটি বিধ্বস্ত হতেই পারে এরকম আশঙ্কাই মূলত অধিকাংশ বিশ্লেষক করছেন। কিন্তু তারপরেও হাত রয়েছে মোসাদের, এমন আশঙ্কাও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা মোসাদ বা ইসরায়েল মূলত ইরানের অভ্যন্তরেও এর আগে একাধিক বিভিন্ন হত্যাকাণ্ড পরিচালনা করেছে। 2020 সালে ইরানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে সরাসরি তেহরানের বাইরে হত্যা করা হয়েছে। তো এরকম আবার সম্প্রতি বিভিন্ন ইরান ইসরায়েলের মধ্যে সিরিয়াতেও বিভিন্ন কোজ ফোর্সের বড় বড় যারা জেনারেল, তাদেরকে পর্যন্ত হত্যা করেছে। তো এই উত্তেজনার প্রেক্ষিতে ইসরায়েল এটি করতেই পারে, কেননা এর মাধ্যমে আজারবাইজান এবং ইরানের যে সম্পর্কের যে বিশ্বাস, সেটাও মূলত টলিয়ে যাবে। আরেকটি বিষয়, ইরান একটা নতুন নির্বাচনের বা নতুন অভ্যন্তরীণ একটা রাজনৈতিক আবহের মধ্যে পড়ে যাবে, যার কারণে ইরানের যে পরমাণু প্রকল্প, যেটা কেন এগিয়ে চলছিল, এবং ধারণা করা হচ্ছে ইরান খুব দ্রুতই পারমাণবিক বোমা শক্তিধর হতে যাচ্ছে। কেন পারমাণবিক বোমা বানাতে প্রায় 90% পরমাণুর সমৃদ্ধকরণ করতে হয়। ইরান অলরেডি সেটা 60+ করে দিয়েছে, এবং সেটা ঘোষণাও তারা করেছে। তার মানে যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারে। এই জন্য যদি এখন ইরানের নতুন রাজনৈতিক কলহ তৈরি হয় বা রাজনৈতিক নির্বাচন আসে, তো সেই ক্ষেত্রে এই পরমাণু প্রকল্প অনেকটা পিছিয়ে যাবে, এবং মাঝখানে ইসরায়েল ইরানের সাইবার অ্যাটাক বা বিভিন্নভাবে এই পরমাণু প্রকল্প পিছিয়ে দিতে পারে। আরেকটি বিষয়, ইসরায়েল এই মুহূর্তে সম্পূর্ণ মনোযোগী ফিলিস্তিনের যে গাজায় গণহত্যা করছে বা যে যুদ্ধ করছে সেটির দিকে। আর ইরান মূলত এখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসাবে মূলত এই হামাস সহ ফিলিস্তিনিদের পক্ষে কাজ করছে। তাহলে যদি ইরানকে ব্যস্ত রাখা যায় নিজেদের কাজে, তাহলে এই দিকে ইসরায়েল সম্পূর্ণ মনোযোগ পাবে। তো এই সবগুলোই মূলত বিশ্লেষণমূলক। কিন্তু এখন ঘটনা আসা যাক ইরানে মূলত কি হতে চলেছে, কারণ ইব্রাহিম রাইসি কেমন প্রেসিডেন্ট ছিলেন সেটি একটু জানা দরকার। মূলত 2021 সালে ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট হন, এবং তার আগের প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। এই হাসান রুহানি, যিনি কিনা মূলত আমেরিকা এবং পাশ্চাত্যের সাথে বিখ্যাত সেই চুক্তি, ইরানের পরমাণু চুক্তি করেছিল, যে চুক্তির কথা ছিল যে ইরান পরমাণু বোমা বানাবে না, ইরান মূলত পারমাণবিক বিদ্যুৎ বানাবে, আর তাদের যে পরমাণুর যে সেন্ট্রিফিউজ, এগুলো মূলত রাশিয়ার মাধ্যমে এক কথা বিভিন্নভাবে প্রসেসিং হয়ে আসবে, যার কারণে এটা প্রমাণ হবে যে ইরান পরমাণু বোমা বানাবে না। কিন্তু এর আগে ধারণা করা হতো ইরান পরমাণু বোমার দিকে যাচ্ছে। তার মানে হাসান রুহানিকে বলা হয় যে তিনি একটু সংস্কারপন্থী প্রেসিডেন্ট ছিলেন, যিনি কিনা মূলত পাশ্চাত্যের সাথে চুক্তি বা পাশ্চাত্যের সাথে একটু সম্পর্ক ভালো রেখে অর্থনৈতিকভাবে ইরানকে একটু স্বাবলম্বী করা, তথা তাকে সংস্কারপন্থী হিসাবে ধরা হয়।
কিন্তু ইরানের আরও কট্টরপন্থী একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি এখনও বেঁচে আছেন এবং তুমুল জনপ্রিয় প্রেসিডেন্টের নাম মাহমুদ আহমদিনেজাদ, যিনি মূলত 2005 থেকে 2013 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এবং তার সময় এই পরমাণু প্রকল্প জোরে সরে নেওয়া হয় এবং ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে আসে এবং ইরান বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা খায়, কিন্তু তারপরেও ইরান পরমাণু প্রকল্পে এগিয়ে চলছিল। কিন্তু পরমাণু চুক্তির ফলে ইরান পরমাণুতেই অনেকটাই পিছিয়ে পড়ে হাসান রুহানির সময়। কারণ হাসান রুহানি এবং আহমদিনেজাদ দুই ধরনের প্রেসিডেন্ট, তাদের একজন খুব কট্টরপন্থী আর একজন মূলত সংস্কারপন্থী। কিন্তু ইব্রাহিম রাইসি ঠিক এইখানেই ব্যতিক্রম। ইব্রাহিম রাইসিকে বলা হয় মধ্যপন্থী প্রেসিডেন্ট। তার মানে হলো তিনি আসার পরে আমেরিকার সাথে যে চুক্তির জন্য আবার সেটা আলাপ আলোচনাও চালিয়ে গিয়েছেন, কিন্তু আবার যে ইসরায়েলের বিরোধিতায় তথা তাদের যে পরমাণু প্রকল্প সেটাও আবার পিছিয়ে রাখেন নাই, সেটাও আবার সমানতালে এগিয়ে চলেছেন। এবং তার খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোজন, যেটি হলো ইরান দীর্ঘদিন ধরেই তার আরব দেশ, বিশেষ করে এই যে প্রতিবেশী সৌদি আরব সহ এদের সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল। তো ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট হন, তার অন্যতম নীতি ছিল যে তাদের শুধুমাত্র শত্রু থাকবে আমেরিকা এবং ইসরায়েল, এর বাইরে বিশেষত আরব বা প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে এরা সবাই যাতে ইরানের সাথে মূলত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসে, মূল কথা তারা যাতে শত্রু না হয়। এক্ষেত্রে বিশেষ করে সৌদি আরবের সাথে তার যে বিখ্যাত সমঝোতা চুক্তি তারা করেছে সেটা উল্লেখযোগ্য। ইভেন চীন এবং রাশিয়ার সাথে আগে থেকেই মূলত সম্পর্ক ছিল, কিন্তু বিশেষ করে রাশিয়া যখন যুদ্ধে জড়িয়ে যায় এখানে ইউক্রেনের, তো ইউক্রেনকে মূলত এই যুদ্ধে মূলত রাশিয়াকে মূলত ইরান সহযোগিতা করেছে ড্রোনের মাধ্যমে। বিনিময়ে রাশিয়া থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ইরান মূলত নিয়ে নিয়েছে, যেটা ইরানের জন্য ব্যাপক দীর্ঘমেয়াদী উপকার নিয়ে এসেছে। ইভেন চীনের সাথে দীর্ঘমেয়াদী 25 বছরের জন্য চুক্তি করেছে, এটাও ব্যাপক ইরানের জন্য সুবিধা নিয়ে এসেছে। ইভেন এখানে ভারত, যেটা অন্যতম রাষ্ট্র, যে রাষ্ট্রের সাথে মূলত মাঝখানে ভারত মূলত যেহেতু আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য বেশি করে, সেই ভারতের সাথে একটা গুরুত্বপূর্ণ বন্দর যেটা চাবাহার বন্দর, এই বন্দরে চুক্তি করে এই ভারতের সাথে মূলত ইরান তার সম্পর্ক অনেকটাই বৃদ্ধি করেছে। এবং পাকিস্তানের সাথে মাঝখানে উত্তেজনা হয়েছে সেটিও আবার ঠিক করে নিয়েছে। ইভেন আজারবাইজান, যে কিনা মূলত ইসরায়েলের সাথে এত মহরম সম্পর্ক, সেই আজারবাইজানকে অনেকটা বন্ধুত্ব নিয়ে এসেছে এবং পাশের অধিকাংশ রাষ্ট্রই এখন ইরানের বন্ধুত্বে পরিণত হয়েছে। এটা অন্যতম মূলত কূটনীতি ছিল ইব্রাহিম রাইসির, যেটা তাকে অন্যতম কৃতিত্ব দেওয়া হয়। এবং এই কৃতিত্বে তার সবচেয়ে বিশ্বস্ত যে শিল্পা সালার, যিনি ছিলেন আমির আবদুল্লাহিয়ান পররাষ্ট্রমন্ত্রী, তিনিও দুর্ভাগ্যজনকভাবে এখানেই মারা গিয়েছেন। তো এখন আসা যাক ইব্রাহিম রাইসির আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয়, সেটি হলো ইরানের যত সর্বোচ্চ নেতৃত্ব হলো যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনি। তিনি মূলত রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকেন, যদিও তিনি অর্থনৈতিক বা রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী, সরকার পরিচালনার কাজ এগুলো করেন প্রেসিডেন্ট, কিন্তু রাষ্ট্রের মূল নিরাপত্তা, ধর্মীয় বিষয়, ইভেন যেটা হলো তাদের বিশেষত সামরিক বাহিনী, যেটা রেভলিউশনের গার্ড বাহিনী, ইরানের বিপ্লবী যে চেতনা, এইগুলো সম্পূর্ণ দেখভাল করেন মূলত আয়াতুল্লাহ আলী খোমেনি। তো আয়াতুল্লাহ আলী খোমেনির বয়স এই মুহূর্তে 85 বছর এবং তার যে স্বাস্থ্যের যে অবস্থা, তো এই জন্য ধারণা করা হয় যে তাদের যে বিখ্যাত যে গার্ডিয়ান কাউন্সিল 88 সদস্যের, এইখান থেকে মূলত পরবর্তীতে যিনি আয়াতুল্লাহ মানে সর্বোচ্চ ধর্মনেতা নির্বাচন করা হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য এগিয়ে ছিলেন মূলত ভাবা হয় ইব্রাহিম রাইসিকে। তার কারণ তিনি যত মধ্যপন্থী এবং উভয়ের কাছে গ্রহণযোগ্য, মানে সংস্কারপন্থীরাও তাকে মেনে নেয়, আবারও কট্টরপন্থীরাও, কারণ তার অবস্থান মধ্যমন্থী। কিন্তু আরেকটি বিষয়, তিনি একজন বিখ্যাত আলেমও বটে। তার কারণ তার 40 বছর মানে বিগত সময় তিনি একজন মূলত বিচারক হিসেবে, কৌশলী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ইরানের সবচেয়ে বিখ্যাত জায়গা ধর্মীয়ভাবে যে ইরানের সেন্টার, তার নাম হলো মাশহাদ শহরে অবস্থিত, তথা শিয়া ধর্মাবলম্বীদের যিনি অষ্টম ইমাম রেজা, তথা ইমাম রেজার যে বিখ্যাত ইমাম রেজার যে কবর, যেটা মাজার, সেটা হলো এই মাশহাদে। আর এইখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, এখানেই শেষ নয়, তিনি বিবাহ করেছেন ওই ইমাম রেজা শেরিন, যিনি ইমাম রেজা শেরিনের প্রধান ইমাম, যিনি সে হলো ইব্রাহিম রাইসির মূলত শ্বশুর। তিনি বিখ্যাত আলেম এবং গার্ডিয়ান কাউন্সিলের তিনি অন্যতম সদস্য। এবং ইব্রাহিম রাইসি নিজেই মানে একজন বিখ্যাত ধর্মীয় আলেম হিসাবে মূলত ওই ইমাম রেজা শিরিনের মূলত তিনি 2016 থেকে 2018 সময় তিনি মূলত এটার দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় দায়িত্ব হিসাবে অন্যতম ধরা হয়। এই জন্য ভাবাই হচ্ছিল যে তিনিই পরবর্তীতে হয়তো তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটাই অগ্রগণ্য থাকবে। তো এখন যেটি হবে যে ইরানে যেহেতু তিনি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মারা গিয়েছেন, নতুন করে নির্বাচন হবে। তো এইখানে ইরানের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তাদের ভবিষ্যৎ, যে তাদের সর্বোচ্চ সুপ্রিম যিনি নেতা হবেন এরকম একজন প্রেসিডেন্ট তাদেরকে খুঁজে নিতে হবে, যে তিনি সর্বোচ্চ সুপ্রিম নেতা হওয়ার মতো যোগ্যতা রাখেন। কেননা বর্তমান যিনি আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনিও সাবেক প্রেসিডেন্ট ছিলেন আগে। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান, তখন তিনি মূলত সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। তো এই ক্ষেত্রে ইরানের একটি বড় চ্যালেঞ্জ। তো এখানে বিভিন্ন ধরনের যে সংস্কারপন্থী আছেন এবং যারা মধ্যপন্থী বা কট্টরপন্থী বিভিন্ন ধরনের নেতারাই এখানে আছেন। তো এখানে জনপ্রিয়তার ভিত্তিতেই মূলত তাদের সেই ভোটে মূলত জিতে আসবে। তো এখন দেখার বিষয় হলো ইরান এই মানে সংকটটা দ্রুত কীভাবে সামলে নিয়ে আসতে পারে এবং ইসরায়েল বা অন্যান্য রাষ্ট্র যে ধরনের তাদের যে কিছুটা সামরিক সুবিধা, এই সুবিধাকে কাটিয়ে
মূলত ইরান যে তাদের যে লক্ষ্যপানে বা পুরো মুসলিম উম্মার জন্য তাদের যে কন্ট্রিবিউশন সেটি কীভাবে তারা এগিয়ে নিতে পারে এটি দেখার বিষয়। তো আমরা আজকে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে গ্লোবাল অ্যানালাইসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।